আমরা এর আগের দিন পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে ওরা তেলেনাপোতায় গিয়ে পৌঁছালো। যদিও তখনও তেলেনাপোতার নামটা মানে এখনো পর্যন্ত আমরা তেলেনাপোতার নামটা পাইনি। ওরা একটা গ্রামে গিয়ে পৌঁছালো, সেই গ্রামটা বলা যেতে পারে ধ্বংসস্তূপ। মানে প্রচুর বাড়িঘর সেখানে রয়েছে যেগুলো ভাঙা চড়া জরাজীর্ণ অবস্থায় আছে। তারই মধ্যে একটা ঘরে ওদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই ঘরটা কেমন, সেটাও পোড়ো বাড়ি, সেটাও ভেঙে পড়ছে, কিন্তু তবু তার দেয়াল জানালা দরজা ওগুলো অক্ষত আছে। মানে মোটামুটি বসবাস করা যেতে পারে। এখানে আমাদের ওই যে গাড়োয়ান, যে গাড়ি চালিয়ে নিয়ে এদেরকে নিয়ে এলো, সেই গাড়োয়ান ওদের জন্য এক কলসি জল আর একটা হ্যারিকেন ল্যান্টার্ন এনে দিল। ব্যাপক মশা খাচ্ছে, কিন্তু এদের যে দুজন কথকের যে দুজন বন্ধু ছিল, সেই দুজন বন্ধু একজন ভীষণ ঘুমোতে ভালোবাসে। ও যেখানে সুযোগ পাবে একদম ঘুমিয়ে পড়বে। আর আরেকজন বন্ধু মদ খেতে ভালোবাসে। তো শতরঞ্জি পাততে না পাততেই একজন তো শুয়ে পড়েছে, আর শুয়ে নাক ডাকতে শুরু করেছে। দ্বিতীয় জন সে মদের বোতল গোলে গ্লাস নিয়ে বসে গেছে। ফলে কিছুক্ষণ পর দেখা গেল কি দুজনেই অচেতন। একজন নেশার ঘরে শুয়ে পড়েছে, আরেকজন ঘুমের মধ্যে চলে গেছে। 3 নম্বর ব্যক্তি মানে যিনি কথক, তার কিন্তু আর ঘুম ধরছে না। অনেকেরই আছে নতুন জায়গায় গেলে ঘুম ধরতে দেরি হয়। তো যাই হোক, সেই কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কথকের কিন্তু ঘুম ধরছে না। তখন হাতে টর্চ লাইটটা নিয়ে উনি উপরে ওঠার চেষ্টা করছেন, ছাদে যায়। কেন ছাদে যায়? এক তো ঘুম হচ্ছে না, তারপর ভিতরে কোমর গরম। ছাদে যাই, যদি একটু ঠান্ডা বাতাস পাই, ছাদে একটু পায়চারি করবো, অনেক ভালো লাগবে। কিন্তু ছাদে উঠতে যখন যাচ্ছে, প্রতি মুহূর্তে সিঁড়ির ওই টালি আর ইট মানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন পড়ে যাবে। মানে সিঁড়িটাও বিপজ্জনক। যে কোনো বুদ্ধিমান লোক বা যে কোনো সচেতন লোক সে চাইবে যে ঠিক আছে বাবা, বিপদ ডেকে কোনো লাভ নেই, আর আমার ছাদে ওঠা দরকার নেই। কিন্তু কথা বলেছেন যে কোনো একটা অজানা আকর্ষণ আমাকে উপরে থেকে টানছে। তাই যতই পড়ে যাওয়ার ভয় থাকুক, আমি আস্তে আস্তে ছাদে ওইভাবে উঠলাম। ওঠার পর যেটা দেখলাম যে ছাদের আলসে ভেঙে তো ধূলিসাৎ হয়ে গেছে। এখানে ওখানে বট, অশ্বত্থ ইত্যাদি গাছ বাড়ির ফাটলে হয়েছে। এগুলো ক্রমশ বাড়বে আর বেড়ে পড়ে বাড়িটাকে ভেঙে ফেলবে। তবু মানে এই যে কুশ্রী চেহারা, এর মধ্যেও কথকের মনের মধ্যে কোথাও যেন একটা রোমান্টিসিজম জেগে উঠেছে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। আরে আমরা জানি পূর্ণিমা রাত্রি পুরো বিশ্ব জগৎ আলোয় ঝলমল করে, দেখলে খুব ভালো লাগে। কিন্তু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলো, চাঁদটাও ছোট,
মানে সহিত চান। তার যে ওই অস্পষ্ট আলো, তাতেই সব কিছু যেন একটা রহস্যময় মোহময় একটা বাতাবরণ সৃষ্টি করেছে। আর ওইটার দিকে চেয়ে থাকলে, চেয়ে থেকে থেকে লেখকের মনে হলো যেটা কল্পনায় ভেসে এলো, এই যে চারিদিকে মৃত্যুর রাজত্ব, ধ্বংসের রাজত্ব, এলাকাটাকে মনে হচ্ছে কাল নিদ্রায় ডুবে আছে, অর্থাৎ পুরো এলাকাটা মৃত হয়ে গেছে, এর আর কোনোদিন চেতনা ফিরবে না। তবু এরই মধ্যে কোথাও একটা কোন গোপন প্রকোষ্ঠে কোন এক বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ় তন্দ্রায় অচেতন, মানে যুগ যুগ ধরে সে ঘুমিয়ে আছে। এটা আমরা এই ধরনের বর্ণনা আমরা পাই, সেটা হচ্ছে রূপকথার গল্পে। যখন লেখকের মনে, মানে কথকের মনে, যখন কথকের মনে এরকম ভাবটা আসছে, ঠিক তখনই তার একবার মনে হলো সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে, মানে এই ঘরটায় কথকেরা আছে, আর ওই ঘরটায় মাঝে একটা সংকীর্ণ রাস্তা আছে, ওই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, ওইখানটায় যেটাকে একটা ধ্বংসস্তূপ মনে হচ্ছিল এতক্ষণ, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা হয়তো আপনি দেখতে পাবেন। মানে দেখা গেল, আগেই বলেছি যে অতীত কালটার বর্ণনা করা হচ্ছে ভবিষ্যৎ কাল হিসেবে, আর আমি যাকে বলা হচ্ছে আপনি, মানে আপনি মানে আমি, আর ভবিষ্যতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অতীতে হয়েছে। অর্থাৎ এইখানে ওই যেটাকে ধ্বংসস্তূপ মনে হচ্ছিল, তারই কোনো একটা জানালায় একটা ক্ষীণ আলোর রেখা মনে হচ্ছে দেখা গেল। আলোর রেখাটা ক্ষীণ কেন? কারণ এইখানে ইলেকট্রিসিটি নেই, এদেরকে যে এখানে থাকতে দিয়েছে হ্যারিকেনের আলো, তাই তো, তাহলে ওখানে হ্যারিকেন জ্বলছে, তো হ্যারিকেনের আলোটা এত দূর থেকে, মানে হ্যারিকেনটাও তো দেখতে পাচ্ছি না, ঘরটা হ্যারিকেনের আলোয় আলোকিত, ফলে এত দূর থেকে জানলাটাকে দেখলে, মানে জানলার দিকে তাকালে, জানলাটা যখনই খুলে গেল তখনই হালকা আলোর রেখা দেখা গেল। আর তারপরেই যেটা ঘটল, সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়া মূর্তি সেখানে এসে দাঁড়ালো, মানে জানালায় কেউ এসে দাঁড়ালো। এই ক্ষীণ আলোয় তাকে চেনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আর চারদিকের যে পরিবেশ সেটা একটু আগেই বলেছি, যেন যুগান্তরে গাঢ় নিদ্রায় অচেতন যেমন রাজকন্যা সম্বন্ধে বলা হচ্ছে, তেমনি এটা বলা হচ্ছে মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরী। বলে লেখকের মনে একটু রোমান্টিসিজম জেগে উঠেছে, তাই ওই ছায়ামূর্তিটা তার কাছে রহস্যময়ী মনে হচ্ছে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়ন বর্তিনী, বাতায়ন মানে জানালা, আর বৃদ্ধাতু মানে থাকা, সেখান থেকে হচ্ছে বাতায়ন বর্তিনী মানে জানালায় থাকা। এবারে দেখো
বাতায়ন বর্তি বলছেন না, বলছেন বাতায়ন বর্তিনী, মানে স্ত্রীলিঙ্গ। তার মানে যে ছায়ামূর্তিটা কথক এখান থেকে আন্দাজ করছেন ওটি একটি মেয়ে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতাবর্তিনী, আর কেন যে তার চোখে ঘুম নেই, এটা আপনি ভাবার চেষ্টা করবেন। মানে লেখক কত ভাবছে যে কে মেয়েটা, এখনো সে ঘুমোয়নি কেন, কেন এখনো জেগে আছে, ভাবার চেষ্টা করছেন, কিন্তু বুঝে উঠতে পাচ্ছেন না। উত্তর নেই, প্রশ্ন মনের মধ্যে জাগছে, উত্তর কিন্তু খুঁজে পাচ্ছেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। চোখের ভ্রম মানে দেখার ভুল। কেন মনে হচ্ছে? কারণ বাতায়ন থেকে সে ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা মুছে গেছে। তার মানে জানালাটা খুলেছিল সেই মেয়েটি, আর তারপরই আবার জানালাটা বন্ধ করে সে সরে গেল। তো এই যে ক্ষীণ আলোর রেখাটা দেখা যাচ্ছিল, ওটা কিন্তু আর দেখা যায় না, দেখা যাচ্ছে না। তখন কথকের মনে হচ্ছে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেছে। মানে ওটা কিছু না, এই মৃত্যুপুরীতে মেয়ে আসবে কোথা থেকে, ওটা আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম, হয়তো আমারই মনে ভুল। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন, অর্থাৎ কথক আবার ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে আসবেন, এবং কখন এক সময়ে দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতেও পারবেন। এটা তো আমাদেরও হয়, আমরা কখন ঘুমিয়ে পড়ি জানতে পারি? শুয়ে পড়লাম, ঘুম আসছে না, ইউটিউবে একটা নিউজ চ্যানেল কিংবা কোন একটা গল্পের চ্যানেল চালিয়ে দিয়ে ফোনটাকে পাশে রেখে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে পড়তে কখন ঘুমিয়ে যাব, পরের দিন সকালে আমার মনে পড়বে না যে ঠিক কতটা পর্যন্ত শুনেছি, তারপরে ঘুমিয়েছি। তো আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন, এবং কখন এক সময়ে দুই বন্ধুর পাশে একটু জায়গা করে নিয়ে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। এর আগে পর্যন্ত আমরা যে বর্ণনাটা পেয়েছিলাম তাতে এই জায়গাটাকে মনে হচ্ছিল মৃত্যুর জগৎ। এর ঘুম কোনদিন ভাঙবে না। প্রথম যখন নেমেছিলাম কোথায়? বাস স্টপে। কি দেখেছিলাম? জনপ্রাণী নেই, এমনকি পাখিরা পর্যন্ত যেন ভয়ে সেই এলাকা ছেড়ে চলে গেছে। তারপর রাত্রিবেলায় এসে যা দেখলাম, তাদের মনে হয়নি যে আমরা এই জীবন্ত লোকের মধ্যে আছি। রাস্তায় আস্তে আস্তে কি মনে হচ্ছিল যে সময় যেন এখানে স্তব্ধ হয়ে আছে। তাই সকালে যখন দেখলেন যে সকাল হয়েছে, অবাক হয়ে গেলেন, এই মৃত্যুপুরীর দেশেও, এই রাত্রির দেশেও
সকাল হয়, এখানেও পাখিরা ডাকে, পাখির কলতানে চারিদিক ভরে যায়। যাক, ঠিক আছে। রাত্রিবেলায় যেটা মনে হচ্ছিল মৃত্যুর রাজত্ব, সকালে উঠে দেখলাম না, জীবন হেরে যায়নি। রাত্রি হয়তো মৃত্যুর দখলে চলে গেছে, কিন্তু দিনের বেলায় এখনো প্রাণ স্পন্দন বেঁচে আছে এখানে। তো যাই হোক, কত কেসেছে কি জন্য? আগের দিন কি বলেছিলাম? ছুটি কাটানো আর সেই সঙ্গে মাছ ধরা। আরেক বন্ধু কি জন্য এসেছে? ছুটি কাটানো, সেই সঙ্গে একটু মৌজ মস্তি করা, মদ খেয়ে। আরেকজন বন্ধু কেন এসেছে? আরে চল, যাচ্ছিস গ্রাম দেখবো, হ্যাঁ একটু ঘোরাঘুরি করবো, খাবো দাবো, ঘুমাবো, এই তো। তো কতকের আসল উদ্দেশ্যটা হচ্ছে বেড়ানোর সঙ্গে সঙ্গে মাছ ধরা। এখানটাতে লিখেছে আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। বিস্মিত হওয়া মানে ভুলে যাওয়া। আপনি যে জন্য এসেছেন সেটা নিশ্চয়ই ভুলে যাবেন না। অর্থাৎ লেখকে এটা মাথায় আছে যে সকালে উঠে আমাকে বসতে হবে। কোথায় বসতে হবে? পুকুরের পাড়ে। কি জন্য? মাছ ধরার জন্য। এক সময়ে ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুঁড়িপনায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এই মাছ ধরাটাকে বলছে মৎস্য আরাধনা। মাছের পুজো। তো পুজো করতে গেলে কি লাগে? উপচার লাগে। কোন দেবদেবীর যখন পুজো করি তো পুজোর জন্য বিভিন্ন জিনিস লাগে। তো অষ্টপ্রচার আছে, ষোড়শোপচার আছে, অনেক রকমের জিনিস দিয়ে এগুলো করতে হয়। তো ইনিও বলছেন যে ষোড়শোপচার আয়োজন নিয়ে। ষোড়শোপচার মানে 16 রকমের জিনিস। এখানে ষোড়শোপচার শব্দটা আলংকারিক অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ নানা রকম জিনিস নিয়ে যারা মাছ ধরে বড়শিতে, ছিপে। তোরা তো জানিস যে মাছ ধরার আয়োজন কত? প্রথমে চার করতে হয়, চার বানাতে হয়। চার বানাটাই হচ্ছে একটা খুব আর্টিস্টিক ব্যাপার। যে যত সুন্দর চার বানাতে পারবে তার ওই চারে তত বেশি মাছ আসবে। তো ফলে বহু জিনিস নিয়ে দেখ, আমরা যখন ছোটবেলায় মাছ ধরেছি তখন চার করতাম কি করে? খোল ভাজতাম আর তার সঙ্গে লেবু পাতা, কাগজি লেবুর পাতা ভেজে আর ওগুলোকে গুঁড়ো করে তারপরে ফেলতাম। এটা অতি সাধারণ জিনিস। কিন্তু যারা বড় বড়, যাদের মাছ ধরার নেশা আছে, যারা খিলাড়ি, তারা দেখবি কত কিছু জিনিস নিয়ে আসে। মদ তৈরি করার পর যে ভাতটা পড়ে থাকে মেলতা, সেটা নিয়ে আসে। কুরকুটের ডিম নিয়ে আসে, একাঙ্গি কস্তুরি নিয়ে আসে। মানে অনেক রকমের জিনিস দিয়ে পরে চারটা করতে হয়। চার যত ভালো হবে মাছ তত বেশি আসবে। তো এই যে এত সব জিনিস দিয়ে চার তৈরি করা, এটাকেই বলছেন ষোড়শোপচার আয়োজন। কিসে? মৎস্য আরাধনা, মাছ ধরা, মাছের পুজো করা। পুজো তো আর নয়, মাছ ধরবে। এবার ওইসব নিয়ে উনি কোথায় গেলেন? শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে। হ্যাঁ, আগেকার দিনে আমি আগেই বলেছি, কোন ক্লাসে পড়াতে গিয়ে বললাম, তোদেরই ক্লাসে হবে হয়তো। অধিকাংশ বাড়িতে আগেকার দিনে একটা করে পুকুর থাকতো, মানে গ্রামে।
গ্রামে তো শহরের মতো জায়গার টানাটানি নেই, এক একজনের বিরাট এরিয়া জুড়ে তার জায়গা। তো সেখানে ঘর করত, সাধারণভাবে ঘর করার জন্যে আগে মাটির ঘর করত, ফলে মাটি যে কাটতো একটা গর্ত হয়ে যেত, যেখান থেকে মাটিটা নিত সেটা আরেকটু কেটে দিলেই একটা পুকুর হয়ে যেত। আর লোকেরা বাসন মাজা, কাপড় কাচা বা স্নান ইত্যাদির জন্য পুকুরই ব্যবহার করত। অধিকাংশ বাড়ির সঙ্গে একটা করে পুকুর থাকত। যাদের একটু পয়সাপাতি আছে তারা কি করত, সেই পুকুরের একটা ঘাট বাঁধিয়ে নিত, যাতে ঘরের মেয়েরা যখন স্নান করতে নামবে, বাসন মাজবে, তাদের যাতে সুবিধা হয়। তো এটাও কোনো এক সময় ঘাট বাঁধানো পুকুর ছিল। এখন কিন্তু দীর্ঘদিন এর উপর দিয়ে সময় বয়ে যাওয়ার ফলে ঘাটটা ভেঙে গেছে। তবু সেই ভাঙা ঘাট আবার শ্যাওলাও পড়েছে। সেই ভাঙা ঘাটের একটি ধারে উনি ছিপ নিয়ে বসে। পুকুরের জলটা কেমন? পুকুরের জলে প্রচুর গুড়িপানা। গুড়িপানা মানে কি? সবুজ সবুজ, পুকুরের জলে সবুজ সবুজ হয়ে যায় না? মাঝে মাঝে দেখবি বর্ষাকালে পুরো জলটা সবুজ হয়ে গেছে। কিসে সবুজ হয়? হাতে তুলবি দেখবি পুরো 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 সবুজ রকমের সবুজ রঙের এক ধরনের আগাছা হতে জন্মায়। এইটা হচ্ছে গুড়িপানা। তো গুড়িপানা যুক্ত পুকুরে মাছ ধরা একটু কঠিন বটে, কারণ পরিষ্কার স্বচ্ছ জলে ছিপের ফাতনাটা, মানে ফাতনার সামান্যতম মুভমেন্ট, সামান্যতম নড়াচড়াও যেন চট করে ধরা পড়ে। এই গুড়িপানা ভর্তি পুকুরে অত সহজে ধরা পড়ে না। তো যাই হোক, তবুও ওই গুড়িপানায় সবুজ জলে যথোচিত নৈবেদ্য সহকারে বড়শিটি নামিয়ে দেবে। যথোচিত নৈবেদ্য, নৈবেদ্যটা এখানে কি? নৈবেদ্য মানে ঠাকুরকে যা উৎসর্গ করা হয়। এখানে নৈবেদ্যটা কি? মাছের টোপ, মানে এর বাংলাটা হচ্ছে টোপটি লাগিয়ে ছিপটি ফেললেন। ঠিক আছে, ব্যাস, ওনার মাছ ধরা শুরু হয়ে গেল। ক্রমশ বেলা বাড়তে থাকলো। ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্যেই বাতাসে রঙের ঝিলিক বলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। অর্থটা কি? কত বসে আছে ছিপটি ফেলে, মাছ একটিও ওঠেনি। আর ওই মাছরাঙা ঝুঁক করে পড়ে এসে জলে, মাছরাঙা ঝুঁক করে পড়ে এসে জলে। মাছরাঙা পাখি রঙিন তো, হঠাৎ করে যখন ঝুঁক করে পড়ছে জলে, তখন মনে হচ্ছে মানে একটা বাতাসে রঙের ঝিলিক খেলে গেল। আর মাছরাঙা পাখি তখনই ঝাঁপায় যখন সে মাছটাকে দেখতে পায়, এবং ওদের লক্ষ্যভেদ করার ক্ষমতাটা এত বেশি, ও জলে ডুববে মানে ওই মাছটাকেও ধরবেই। তো এক একবার করে মাছরাঙা পাখিটা ঝুঁক করে ডুব দিচ্ছে, এসে লাফিয়ে পড়ছে, মাছটা খাচ্ছে, মাছটা ধরছে, গিয়ে পরে বসছে ডালে, ডালে গিয়ে মাছটা খাচ্ছে আর আওয়াজ করছে। তো কতকের মনে হচ্ছে বেটা আমাকে ঠাট্টা করছে,
কেন ঠাট্টা করছে? যে ওরা হনুমান তুই সকাল থেকে বসে আছিস, এখনো একটা মাছও তুই ধরতে পারিস নি, আর এই দেখ আমাকে দেখ, এক একবার ঝাপাচ্ছি আর প্রত্যেকবারই মাছ ধরছি। মাছ ধরতে জানে না, চলে এসেছে এখানে ছিপ নিয়ে। লেখকের কতকে এরকমটাই মনে হচ্ছে। আপনাকে সন্ত্রস্ত করে, সন্ত্রস্ত মানে ভীত, ভয় পাইয়ে দেয়, আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। ভয় পাওয়ারই কথা কিনা, যে আমি যে ঘাটটায় বসে আছি আর বসে বসে ছিপটি ফেলে রেখেছি, আর এইখান থেকে সাপটা বেরিয়ে পড়ে দিব্যি সাঁতার কেটে কেটে চলে যাচ্ছে। বাপরে, আমি যেটা বুঝেছি সাপ ছিল, তারও সাপ তো থাকতেই পারে, ফলে একটু ভয় লাগাটা স্বাভাবিক। তো ওই সন্ত্রস্ত করে সাপ, সে লেখক কতকের পরোয়া নাই, ও আপনার নিশ্চিন্তে সাঁতার কেটে ওইদিকে চলে গেল। আর দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করে। এটা তোরা যারা ছিপ নিয়ে মাছ ধরেছিস, এটা লক্ষ্য করে দেখেছিস বোধ হয়, যে জলে ছিপ ফেললে পরে বেটা ফড়িং কোথার থেকে আসে জানি না, আর কোথাও বসার জায়গা ওখানে ফাতনাটার উপরেই বসবে, আর যতই টেনে টেনে সরাই ও আবার এসে বসবে। আর ওদের ডানাগুলো ওই পাতলা কাঁচের মতো, যাক তাহলে ফড়িং এসে বসছে, আর থেকে থেকে উদাস কুকুর ডাকে আপনি আত্মনা হয়ে যাবেন। দুপুর বেলায় যখন চারিদিক নির্জন নিস্তব্ধ থাকে, তখন ঘুঘুর ডাকটা অদ্ভুত রকম লাগে, ঘু ঘু করে ডাকবে। তো সেই ডাক শুনে কতক যেন আনমনা হয়ে গেল, অন্যমনস্ক হয়ে গেছে। হঠাৎ জলের শব্দে চমক ভাববে। জলের শব্দ হচ্ছে কেন? জলের দিকে তাকিয়ে দেখছে, এতক্ষণ যে জলটা নিথর জল ছিল, স্থির জল ছিল, সেই নিথর জলে ঢেউ উঠেছে, আর সেই ঢেউয়ে আপনার ছিপের ফাতনা মৃদুমন্দ দোলছে। কি, যখন জলটায় ঢেউ ওঠে তখন ফাতনাটা নড়ে না, নাচে না। হঠাৎ করে জলে আলোড়ন তৈরি হলো কেন? কখন হয়? কেউ যখন জলে নামে তখনই তো হয়। পুকুরে মাছ ধরতে বসেছিস, পাশে কেউ একজন স্নান করতে নামলো, সেই যে জলের ওয়েভ ঢেউ ও তো ছড়িয়ে পড়বে, তো ছিপটাকে ফাতনাটাকে দাঁড়িয়ে দেবে, ফাতনাটাকে দাঁড়িয়ে দেবে। কি ব্যাপার, জলে ঢেউ উঠছে কেন? ঘাড় ফিরিয়ে দেখবেন, কি দেখবেন? রাকেশের ভালো লাগবে। ঘাড় ফিরিয়ে কি দেখলাম? একটি মেয়ে। ঘাড় ফিরিয়ে দেখলাম একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘড়ায়, ঘড়া করে কি কলসি, একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘড়ায় পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। ঘরে জল তো নিয়ে যাবে, তো পানা শুদ্ধ জল নিয়ে যাবে, ওই জন্যই ওই কলসিটাই করে জলটা এদিক ওদিক করে আর কি পানাটাকে সরিয়ে দিচ্ছে, পানাগুলোকে, তারপরে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কৌতূহল মানে জানার আগ্রহ।
এই লোকটা কে? এই লোকটা কে এই কৌতূহলটা নেই, কারণ আগের থেকেই তো জানে যে এরা তিনজন আসবে। তাই কৌতূহলটা মনে হচ্ছে এরকম, আবার যেটা মনে হচ্ছে কে নয়, আচ্ছা ইনি কি কালকে এসেছেন? এটা যাদের আসার কথা ছিল ইনি তাদের একজন, এখানটায় কি করছে? তো সে তো দেখতে পাচ্ছি মাছ ধরছে। কেমন মাছ ধরছে? কটা মাছ উঠলো? বা লোকটা কেমন? এই ধরনের কৌতূহল মেয়েটির চোখে রয়েছে, কিন্তু গতিবিধিতে কোনো সলজ্জ আড়ষ্টতা নেই। মেয়েরা যেমন অপরিচিত লোককে দেখলে একটু লজ্জা পায়, একটু আড়ষ্ট হয়ে যায়, মেয়েটার আচার ব্যবহারে কিন্তু সেই লজ্জা বা সেই আড়ষ্টতা নেই। কেন নেই? কেন নেই তার উত্তরটা আমরা এর পরের দিন পাব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।